আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনায়। আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্ল্যাশ টক। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের খুব পরিচিত সুপরিচিত একজন মানুষ, অনেক জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী কাজী শুভ। তার সাথে অনেক কথা হবে, আড্ডা হবে। তাহলে চলুন আমাদের আজকের এই আড্ডা শুরু করা যাক। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। ব্যস্ততা এখন কি নিয়ে যাচ্ছে? এই তো চলছে, যেহেতু এখন সবাই যার যার নিজস্ব প্ল্যাটফর্ম নিয়েই আগাচ্ছে, আমিও তার ব্যতিক্রম না। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক বা যেগুলো যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, এবং নট অনলি দ্যাট আমাদের যে কন্টেন্টগুলো সেগুলো ডিজিটালি বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলোকে মার্কেটিং করা, এই জাতীয় কার্যক্রম নিয়েই বেশি ব্যস্ত। এর পাশাপাশি যেমন অন্যান্য ইউটিউব চ্যানেল, তাদের জন্য কন্টেন্ট তৈরি করছি। আপনার প্রথম অ্যালবামের যে প্রথম গান, সেটা তো নিশ্চয়ই আপনার মনে আছে, মাত্রই বলছিলেন সেই গান সম্পর্কে। সেই গানটা শুনতে চাই। ওকে, যেটা বলছিলাম শোনাবো শুনশুনিগো, এই গানটা শ্রদ্ধেয় প্রয়াত খালেক দেওয়ান সাহেবের কথা সুর এবং রুমির আরফিন রুমির কম্পোজিশন ছিল। তো গাইছি। ও গো বো 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। ও গো বো 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী। নাই বিছানা নাই মশারি, সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নাই ওর যাইবানি। ও গো বো ছেড়ে গেলে আত্মা জামাই, মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? ও গো বো ছেড়ে গেলে আত্মা জামাই, মাটির দেহের কিসের বড়াই, ফাঁকা দেহের বিচার করবে কে? আত্মার সাথে তোর পিরিতি দেওয়ানে কয় সজনী, নিতে আইলে নাই ওর যাইবানি। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নাই ওর যাইবানি। ও নিতে আইলে নাই ওর যাইবানি। দারুণ। আসলে একদম আপনার কাছে বসে এই গানটা শোনার যে অভিজ্ঞতাটা আমার আজ হলো, সেই অভিজ্ঞতা আমি সারা জীবন মনে রাখবো। খুব দারুণ একটা সময় মানে উপভোগ করলাম মাত্র। আমরা এখন আমাদের আবারও আড্ডায় ফিরে যাই। আমি গানের আসর থেকে এখনো বের হতে পারছি না। এবার একটা গেম সেগমেন্টে চলে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে, যেখানে আমাদের আজকে গেস্টকে হেডফোন পরিয়ে দিব এবং আমি শব্দগুলো বলবো এবং গেস করার চেষ্টা করবেন আমাদের আজকের গেস্ট। তো প্রস্তুত আপনি? শিওর। শুনতে পান? ওকে, প্রথম নির্বাচন। 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 বাবা। দুঃখ বলি। দুঃখ বলি। দুঃখ বলি। হ্যাঁ। ওকে, পরেরটা কত ভালোবাসি। কত ভালোবাসি। কিভাবে পারছেন সব? ওকে, পরেরটা ম্যালেরিয়া। ম্যালেরিয়া।
আবার আবার ম্যালেরিয়া ম্যালেরিয়া আবার আবার ম্যালেরিয়া ওকে স্কিপ সাধারণ আবার আবার সাধারণ সাদা রং বৈষম্য বৈষম্য মহামায়া আবার আবার মহামায়া পরাণ পাখি মহামায়া না পারছে না মহা মহা মায়া মায়া মহা মায়া পোড়া মায়া মহা মহামায়া আচ্ছা দুর্নীতি আবার দুর্নীতি হ্যাঁ সরি দুর্নীতি দুর্দিন দুর্নীতি 2 দিন দুর্নীতি না পারছি না দুর্নীতি হ্যাঁ দুর্নীতি সুইচিং দুর্নীতি দুর্নীতি আচ্ছা আরো বুঝাই দুর্নীতি দুর্নীতি কনফেসড দুর্নীতি সুই দূর তুই দূর দূর পারছি না দূর না পারছি না দূর দূর নীতি দুর্দিন নীতি 2 দিন নীতি নীতি 2 নীতি আচ্ছা নীতিটা আলাদা বুঝায় নীতি দুর্নীতি নিয়ে নিলাম নীতি না আচ্ছা। হচ্ছে না ওকে 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 ডান ওকে অনেকগুলো পেরেছেন আমি তো কি miss করলাম আমি? ভয় পেয়ে গেছিলাম অবশ্য একজন সঙ্গীত শিল্পীকে বোঝানোটা খুবই ইজি হয়ে যায় কারণ তারা খুব সহজে মানুষের ঠোঁট দেখে বুঝে ফেলতে পারে কি লাস্টেরটা কি ছিল দুর্নীতি ওহো দুর্নীতি দুর্নীতি ওকে আরেকটা ছিল হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়া এটা আনকমন কিন্তু দুর্নীতিটা কেন পারলাম না যাক আমরা আবারও প্রশ্নে ফিরে যাই শিওর যে কোনো কিছু প্রথম মানুষের জীবনে অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসে আপনার প্রথম অ্যালবামের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এটা আমার জন্য আমার স্বপ্ন পূরণ আচ্ছা আর মানে যখন সবার নিকট এটা পৌঁছালো বড় বড় পোস্টার লাগালে নিজ হাতে বলছিলেন তো তারপরে যখন মানুষের কাছে এটা পৌঁছে গেল প্রথম এক্সপ্রেশনটা আপনার কি ছিল এবং মানুষের কাছ থেকে প্রথম ফিডব্যাক কোনটা ছিল আসলে আমার ক্ষেত্রে একটু আলাদা ছিল যে আমার অ্যালবামটা আস্তে 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 মানুষের কাছে পৌঁছেছে এবং ভালোবাসাটা ভালো লাগাটা আস্তে আস্তে টের পেয়েছে একটু সময় সাপেক্ষ হলেও তার ফল কিন্তু বেশ ভালো ছিল সো আস্তে আস্তে আমি এই জিনিসটা টের পেয়েছি যখন স্টেজে গাইতাম তখন ফিডব্যাকটা আসলে যখন দর্শকরা আমার গানের সাথে গলা মেলাতো তখনই আসলে মানে অন্যরকম ভালোবাসা ভালো লাগা সেখানে বেশিরভাগ সময় দেখা যায় বা বলতে পারি যে প্রায় সময় আপনাকে স্যাড গানে আমরা পেয়ে থাকি স্যাড গান কেন অন্য ধরনের গান কেন না আসলে এটা হয় কি আমি কিন্তু স্যাড গান আমি কিন্তু চটুল গান অনেক গেয়েছি কিন্তু স্যাড গানের সংখ্যাটা হয়তো বেশি এখন যারা সঙ্গীত পরিচালক বা যারা মিউজিক ডিরেক্টর তারা হয়তো বা মনে করেন যে আমার গলায় হয়তো বা স্যাড গানটা দর্শকরা বেশ পছন্দ করে ফিক্সড হয়ে গেছে একরকম ফিক্সড হ্যাঁ এটা আমারও গাইতে ভালোই লাগে দুঃখের গান মনে হয় আমার গলায় একটু ভালো ম্যাচ করে সেটাও হতে পারে তো সেই জায়গা থেকে গাই অনেকে অনেক রকম প্রশ্ন করে কেন ভাই আপনার এত দুঃখ এখন আমার তো গান গাই গান তো এক ধরনের অ্যাক্টিং তো এই আর কি সব জীবনের সাথে মিলতে হবে কোথাও লেখা নেই এবং একটা বিষয় সত্য যে মানুষ দুঃখটার সাথে নিজেকে খুব রিলেট করতে পারে সুখের চেয়ে তো এটাও একটা পয়েন্ট যে দুঃখ সবার দুঃখ নাই এমন কোনো মানুষ নাই সো কারো না কারো কমন পড়ে যায় একদম কমন পড়ে গেলেই তখন সে সেটা ফিল করে এখন পর্যন্ত তো অনেকগুলো গান আপনার রিলিজ হয়েছে আপনার কাছে সবথেকে বেস্ট গান বা দর্শকদের কাছ থেকে সবথেকে বেশি শ্রোতাপ্রিয় জনপ্রিয় হয়েছে কোন গানটি তার মধ্যে আমার প্রথম প্রাপ্তি আসলে শোনাবো শুনশুনি গো এই গানটা ওয়ান অফ দ্য বেস্ট আমার অ্যাচিভমেন্ট তারপরে যদি বলি মন পাজর এই গানটার মাধ্যমে শ্রোতাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক গান আছে তারপরে যদি বলি আপনার নেক্সটে আমার পরবর্তীতে একটা চটুল গান মেলা থেকে বউ এনে দে
এটা একটু যেমন মজার গান, এই গানটাও অনেক ভালোবাসা পেয়েছে। অনেক অনেক গান আছে, যেমন ভুলিয়া না যাই ও, দুঃখ বলি, প্রাণে মারিলা, তুমি বিনা আকুল পরাণ, অনেকগুলো অনেক গান আছে। মানে এক এক সময় দেখা গেল যে এক এক জেনারেশন এক একটা গানকে পছন্দ করেছে। তো একটা অন্যরকম জগৎ আপনার গান সবসময় তৈরি করে ফেলে আমাদের জন্য। এই গানটা আসলে এই গানটা আমার জন্য একটা অন্যরকম একটা টার্ন ছিল, কারণ এই গানটা আমার নিজেরই সুর করা, এবং মজার বিষয় এই গানটা যখন আমি সুর করি তখন আমার 104 ডিগ্রি জ্বর। আচ্ছা। তো ওই জ্বরের মধ্যেই এই গান সুর করা, এবং কীভাবে যেন এত বেশি ভালোবাসা পেলাম এই গানের মাধ্যমে, এবং স্টেজে এই গান আমাকে গাইতে হবেই। জ্বর থেকে ভালো কিছু এসেছে, জ্বরই ভালো। না, এখনো মাঝে মধ্যে যদি মনে হয় যে কোনো গান সুর করার সময় যদি জ্বর আসতো, মনে হয় যে এটা আমার একটা লাক। আগে আপনারা যারা ছিলেন বা আপনারা যারা এখনো আছেন, আপনাদের কিন্তু গানটা শিখতে হয়েছে, গানটাকে জানতে হয়েছে, ভালোবাসতে হয়েছে, তারপরে সঙ্গীত শিল্পী এই শব্দটা নিজের নামের আগে আনতে পেরেছেন। কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এত সহজলভ্যের জন্য এখন দেখা যাচ্ছে সঙ্গীত না জেনেও, কণ্ঠস্বর সঠিক না থেকেও, সুর লয়ের পার্থক্য না বুঝেও এখন সঙ্গীত শিল্পী নামটা নিয়ে আসছে, বা তাদের গানও অনেক হিট হচ্ছে, ভাইরাল হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে। এটা সঙ্গীত জগতের জন্য, পুরো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, মিউজিশিয়ানদের জন্য, সঙ্গীত শিল্পীদের জন্য ভালো না খারাপ? আসলে আমি যদি বলি, এখন হতে পারে যে অনেকেরই হিস্ট্রি শুনবেন, অনেক বিখ্যাত মানুষেরও হিস্ট্রি আছে যারা দেখা গেলো যে গান ওইভাবে শেখে নাই, কিন্তু গড গিফটেড একটা বিষয় তার মধ্যে থেকে গেছে, সেটা ডিফারেন্ট। আমি যদি বলি, আমি কিন্তু গাইতে গান, বাট এখনো যে সবাই যে একদম প্র্যাকটিস করে আসছে না তা কিন্তু না। আমি যে কি বললাম যে অনেক ভালো শিল্পীদের জন্য এটা কিন্তু প্লাস পয়েন্ট, যে তারা হয়তো বা সুযোগ পেত না, ভালো গায় কিন্তু তারা সুযোগটা পাচ্ছিল না, দ্যাটস ওয়াই তারা এই সুযোগটা পাচ্ছে। কিন্তু এর ফাঁকে কিছু যারা থাকবে সেটা আসলে ডিফারেন্ট। এখন ভাইরাল শব্দটা এখন হচ্ছে, কিন্তু ভাইরালের আগের ভার্সন ছিল মানে সুপারহিট। এখন সুপারহিট বলে না, এখন ভাইরাল বলা হয়। এখন ভাইরালের মধ্যে খারাপও আছে, ভালো আছে। এখন আমি যদি বলি যে একই কন্টেন্ট আপনি ভাইরাল বলছেন, সেটাকে আপনি স্টেজে কিন্তু গাইতে পারছেন না, গাইলে দেখা গেলো যে পাবলিক মাইরও দিতে পারে। তো সেটাকে আপনি কি ভাইরাল বলছেন, কিন্তু সেটা কি মানে সুপারহিট না? না, সেটা কি মানে দর্শকের ভালোবাসা পেয়েছেন? সো আমাদের সবার উচিত সেইগুলোকে বয়কট করা। সেইগুলো আমরা না শুনলেই হচ্ছে, সেগুলো আমরা প্রমোট না করে আমরা একটা যে কোনো একটা বিষয় আমরা ওই যে ভাইরাল বলি, যে একটা মানে থাকে না যে একটা হাসির একটা বিষয়, সেটা আমরা একজনকে ইনবক্স করছি, দেখো হাসছি, এভাবেই কিন্তু সেগুলো ছড়াচ্ছে। কিন্তু আমাদের উচিত কি ভালো জিনিসগুলোকে প্রমোট করা। একদম। দিন শেষে কিন্তু ভালো কাজের কদর কিন্তু সবসময় আছে। আপনি ওই ভাইরাল কিন্তু এই শব্দটা কিন্তু ক্ষণিকের, কিন্তু একটা সুপারহিট মানে সত্যিকার অর্থে জনপ্রিয়, সেটা কিন্তু সারা জীবন থাকবে। একদম ঠিক। ভাইয়া তো এখনো নিয়মিত নতুন নতুন গান নিয়ে কাজ করছে, তো সামনে কি কি নতুন গানের কাজ আসতে যাচ্ছে, বা ইতিমধ্যে নতুন কি কি গান রিলিজ পেয়েছে? অনেক গানই অন দ্য প্রসেসে আছে, সেগুলো আন্ডার কনস্ট্রাকশনে, সেগুলো মিউজিক ভিডিও তৈরি করছি, সামনেও আর প্ল্যান আছে, আস্তে আস্তে সেগুলো রিলিজ করব। ভাইয়া অনেক তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, আবারও একটা গেম সেগমেন্টে চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছি ধাঁধার রাউন্ডে। এবার হচ্ছে ধাঁধা খেলবো আপনার সাথে, তো বুদ্ধির একটা পরীক্ষা। প্রথম ধাঁধা আপনার জন্য। 3 অক্ষরের নাম তার, জলে বাস করে, মাঝের অক্ষর কেটে দিলে নারী অঙ্গে পড়ে। এরকম একটা ধাঁধা ছিল, মাঝে অক্ষরটা বাদ দিলে আকাশেতে ওড়ে। ওইটার সাথে মানে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। আবার একটু শুনি, মাঝের অক্ষর বাদ দিলে। 3 অক্ষরের নাম, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে নারীর অঙ্গে পড়ে। এটা তো মুশকিল। আমি হিন্ট দিতে পারি। শিওর। এটা এমন একটা 3 অক্ষরের প্রাণী যেটা জলে বাস করে, মানে অবশ্যই পানিতে থাকে, কোনো একটা মাছ, কিন্তু মাছ বলা যায়, কিন্তু এই মাছ আমরা খাই না। 3 অক্ষরের মাছ আমরা খাই না। আচ্ছা, এরকম মাছ তো মানে অ্যাট লিস্ট আমরা বাংলাদেশিরা খাই না। আচ্ছা। এবং নারীর যে মাছের অক্ষর বাদ দিলে নারী যেটা পড়ে, সেটা মানে তার মাথা থেকে তার গলার মধ্যেই থাকে আর কি, সেই জিনিসটা মূলত গলাই থাকে সেই জিনিসটা। তো মালা
মালার সিনোনিম গুলো ট্রাই করে দেখতে পারেন, কোনোটা হয়ে যায় কিনা, লেগে যায় কিনা। হাঙর, হাঙর থেকে হার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, কোন জিনিস কাঁচা খায়, পাকা খায়, খাওয়া শেষে ফেলে দেয়, কিন্তু সে জিনিস আবার কুড়িয়ে খায়? কাঁচা খায়, পাকা খায়, কোন ফল? একটা ফল। আচ্ছা, কাঁচা পাকা, আবার আবার সেটা কুড়িয়েও খায়। কুড়িয়ে খায়, আচ্ছা। মানে সেটা কি কোনো সিজনাল ফল? হ্যাঁ, সিজনাল ফল। সেটা কাঁচা খাওয়া যায় একভাবে, পেকে গেলে ওটাকে আবার অন্যভাবে খায়, এটাও বলে দিলাম। আচ্ছা, কাঁচা পাকা তো সেই ফল দিয়ে আমরা বড়াও তৈরি করি। বড়া? তো মুশকিলে পড়ে গেলাম। তাহলে বড়া কোন ফল দিয়ে, এটা তো একটা টেনশনে পড়ে গেলাম। হিন্দিতে যে উল্টো 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 হিন্ট হয়ে গেছে। কোন ফল দিয়ে, এটা তো আমি কখনো খাইনি, চিন্তায় পড়ে গেলাম। এই ফল দিয়ে আপনি বড়া খেয়েছেন, তেলে, মানে তেলের পিঠাও এটাকে বলতে পারি, মানে ভেজে তেল। তাল, তাল, তালের বড়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কোন জিনিস যেটা আমরা শুধু রাতেই করতে পারি কিন্তু দিনে করতে পারি না? রাতে তো ঘুমাই, এছাড়া দিনেও ঘুমানো যায়। হ্যাঁ, দিনেও ঘুমানো যায়, রাইট। কিন্তু এটা রাতেই করা যাবে, এটা দিনে আপনি করতে পারবেন না। দিনে করলে এটার নামটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, হিন্ট দিয়ে দিয়েছি, দিনে করলে নাম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, রাতে এটা প্রতিদিন করতে হয় প্রত্যেকটা মানুষের। শিওর? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের, একদম বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষ প্রতিদিন রাত্রে এটা করবে। রাতে কি করি আমরা? মুশকিলে পড়ে গেলাম তো। রাতে তো খাবার না, খাবার তো সবসময় খাই। খাবারের সাথে রিলেটেড রাতে। আচ্ছা, রাতের খাবারকে কি বলে? আচ্ছা, ডিনার। ডিনার তো দিনে করলে তো এটা মিনিং চেঞ্জ হয়ে যাবে। সেটা, আচ্ছা আচ্ছা। পরের প্রশ্ন, হাত নেই পা নেই দেশে দেশে ঘুরে, অভাব হইলে তার জন্য লোকে অনাহারে মরে। হাত নেই পা নেই দেশে দেশে ঘুরে, অভাব হলে লোকজন তার মানে অনাহারে মরে তার জন্য। টাকা হইছে? একদম সঠিক, আমি ভেবেছিলাম এটা পারবেন না। আপনি পারেন, ঠিক আছে, টাকাই। পরের প্রশ্ন, চিলি চিলি পাতা মোটা মোটা ডাল, ফলটি পাকা বিচিটি লাল। বিচি লাল, ফল পাকা, মেয়েদের খুব পছন্দের একটা ফল। চিন্তা করে বলি। যার নাম বললে বা দেখলে জিভে আসে জল। ও, তেঁতুল। ঠিক আছে, একদম সঠিক। পরের প্রশ্ন, কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যাবে না? কোন প্রশ্নের উত্তরে কখনোই আপনি হ্যাঁ বলতে পারবেন না? মানে এটা একটু হিন্ট চাই। এতক্ষণ যে ধাঁধাগুলো হয়েছে, এই ধাঁধাগুলোর ভেতরে একটা হিন্ট আছে। আচ্ছা, মানে আপনাকে এই প্রশ্নটা করলে আপনি প্রশ্নটা আসলে শুনতেই পারবেন না, যার জন্য প্রশ্নের উত্তর কখনোই হ্যাঁ হবে না। প্রশ্ন করলে শুনতেই পারবো না? হ্যাঁ, এটা এমন একটা প্রশ্ন, এই প্রশ্নটা যদি আপনি শুনে ফেলেন তাহলে এটার উত্তর কখনো হ্যাঁ হবে না, আর যদি আর না হলে আপনি শুনতেই পারবেন না। দুটোর মধ্যে একটা, শুনলে এটার উত্তর আর হ্যাঁ হবে না। এটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আরো ইজি করি, এই কাজটা আপনি প্রতিদিনই করছেন, যে কাজটা মানে উত্তর আপনার কখনো হ্যাঁ হবে না। কি মুশকিল, কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম। প্রতি 24 ঘন্টায় মানুষজন এই কাজটা করে এবং দীর্ঘ সময় ধরে এই কাজেই থাকে। তাই? কেউ মানে সুস্থ স্বাভাবিক মানুষ 8 থেকে 9 ঘন্টা এই কাজটা করে, তবে প্রেসারে থাকলে কেউ 5 ঘন্টাও করে। চিন্তা? না, চিন্তা না, আপনি 8 থেকে 9 ঘন্টা চিন্তা করেন। সবসময় কিছু না কিছু চিন্তা করি, তবে এটা চিন্তা না। চিন্তা মানে ধরুন আপনি চিন্তা করছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি চিন্তা করছেন, আপনি কিন্তু বলতে পারবেন হ্যাঁ বা না, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি বলতে পারবেন না হ্যাঁ। ঘুম? না, ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে আছে, রাইট রাইট। আচ্ছা, বেশ টাফ ছিল রে। কোন জিনিস টিপে খেতে ভালো লাগে?
এটা তো কঠিন প্রশ্ন হয়ে গেল। আচ্ছা হিন্দি, এটা তো হিন্ট লাগবে? শিওর। আচ্ছা, এই জিনিসটা ঠান্ডাও না গরমও না, কিন্তু তারপরে মানুষ ফু দিয়ে খায়। ফু দিয়ে খায়? প্রথমে টিপে তারপরে ফু দিয়ে খায়। বাদাম। সঠিক। কি নামতে পারে কিন্তু উঠতে পারে না, প্রাকৃতিক কিছু। এই একটা হিন্ট দিয়ে দিলাম। নামতে পারে কিন্তু উঠতে পারে না, মানে নিচে নামে উপরে উঠে না, কখনোই না। বৃষ্টি। একদম ঠিক, একদম ঠিক। ওকে ওকে, সো আমরা ধাঁধা খেলছিলাম, আবারও প্রশ্ন উত্তরে ফিরে যায়। হ্যাঁ, কোয়েশ্চেনে যাওয়ার আগে আসলে আপনার কাছ থেকে আবার একটা সুন্দর গান শুনতে চাই। ওকে, গাইছি, এটা যাহার লাগে টাইটেল। এটা আমার সেকেন্ড অ্যালবাম সাদামাটা 2, আমার সিকুয়েল ছিল সাদামাটা 1 2 এরকম ছিল আর কি। তো সেকেন্ড অ্যালবাম এটা আমাদের হুমায়ুনের লেখা, সুরটা কালেক্টেড, আরফিন রুমির কম্পোজিশন ছিল। জীবন যৌবন দিলাম সপে, হইল না তো সে আপন। জীবন যৌবন দিলাম সপে, জীবন যৌবন দিলাম সপে, হইল না তো সে আপন। যাহার লাগি ওই বিভাগী সে তো বুঝলো না রে ও, যাহার লাগি ওই বিভাগী সে তো বোঝে না রে ও। দুঃখ দিয়া আমার মনে ঘর বাঁধিল অন্যের সনে, দুঃখ দিয়া আমার মনে ঘর বাঁধিল অন্যের সনে। চায় না ফিরে আমার পানে, চায় না ফিরে কভু আমার পানে, আমারে হয় না স্মরণ। যাহার লাগি ওই বিভাগী সে তো বুঝলো না রে মন, যাহার লাগি ওই বিভাগী সে তো বোঝে না রে মন। বন্ধুর প্রেমেরও এমন ধারা ঘর বাড়ি করলো সারা, বন্ধুর প্রেমেরও এমন ধারা ঘর বাড়ি করলো সারা। হইলাম আমি কুলমানহারা, হইলাম আমি কুলমানহারা, সবে যে তারে কারণ। যাহার লাগি ওই বিভাগী সে তো বুঝলো না রে মন, যাহার লাগি ওই বিভাগী সে তো বোঝে না রে মন। এই গানটা আসলে মানে মূলত আমরা স্টেজ যখন করি আর কি, এটা আসলে মানে ইনস্ট্রুমেন্ট দিয়ে বেশ জমজমাট একটা মানে নাচানাচির একটা পর্যায়ে চলে যায় আর কি। তো স্টেজে আসলে অনেক ইনস্ট্রুমেন্ট থাকলে এই গানটা শুনতে আরো বেশি মজা লাগে। আর অনেক ইনস্ট্রুমেন্ট এবং সেই নাচানাচির পরিবেশ ছাড়াও কিন্তু এই গানটা খুব জমে উঠেছে। এটা আসলে আসরের গান আসলে সত্যি বলতে খুব জমে উঠেছে। আমরা আবার প্রশ্নের উত্তরে চলে যাই। কোন গায়িকার সাথে গান গাইতে আপনার সবথেকে বেশি ভালো লাগে? আমার বাংলাদেশে যদি বলি সেক্ষেত্রে আমার কয়েকজন পছন্দের শিল্পী আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বরলিপি। আচ্ছা, মানে মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার, মানে এত সুন্দর সে ক্লাসিক্যাল গায় এবং দুর্দান্ত। তারপরে যদি বলি স্বরলিপি, তারপরে আমার সাথে পূজার সাথে বেশ কিছু গান শ্রোতারা বেশ পছন্দ করেছেন। পূজা ছিল ওই সময়, তারপরে পৌষী ছিল, এই তো বেশ কয়েকজনের সাথেই গান করেছে, তার মধ্যে এরাই উল্লেখযোগ্য এবং এই গানগুলো বেশ শ্রোতারা বেশ ভালোভাবেই নিয়েছিল। একদম। মিউজিক ভিডিও করা হচ্ছে এবং স্টেজেও কাজ করা হচ্ছে, স্টেজেও পারফরমেন্স করা হচ্ছে, দুই মাধ্যম, কিন্তু দুই মাধ্যমে দুটো আলাদা আসলে ফিট রয়েছে। সবথেকে বেশি আপনার কাছে ভালো লাগে কোনটা? স্টেজ।
প্রত্যেকটা সঙ্গীত শিল্পীর উত্তরটা হয় স্টেজ। স্টেজে আসলে এমন কি মধু রয়েছে যার জন্য বারবারই আপনারা ছুটে যান? একটু জানতে চাই। স্টেজের মানে মজাই অন্যরকম আসলে, সত্যি বলতে। মানে বিশেষ করে যখন ঢাকার বাইরে যাই, ঢাকার বাইরে প্রোগ্রামে গেলে, মানে বিশেষ করে রুরাল এরিয়াতে, গ্রামগঞ্জে যখন যাই, তখন মানে যখন হাজার হাজার মানুষ থাকে, যখন এই যে জাহার লাগি গানটা আমি গাইলাম, মানে এই গান শুরু করতে দেরি আছে, নাচতে দেরি নেই, মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। এবং সবচেয়ে আনন্দ লাগে যে আমাকে এই সাইড থেকে, এই সাইড থেকে, সামনে থেকে, বিভিন্ন জায়গা থেকে এইটা মন পাজর শোনাবো, জাহার লাগি, রসিক আমার, বউ এনেদে জলোঠা বাংলাদেশ, বিভিন্ন রকম গানের রিকোয়েস্ট করে। মানে এটা অনেক বেশি আনন্দের। এবং সবচেয়ে বেশি আনন্দের, আমি গাইছি এক লাইন, শ্রোতারা গাইছে আর এক লাইন, মানে এটা যে কত আনন্দের, কত শান্তির, এবং মানে কষ্টটা সার্থক হয়েছে তখনই বোঝা যায় আসলে। একদম ঠিক। মানে সেই হাততালি বা তাদের মুখ থেকে সেই গানটা শোনা, এক্স্যাক্টলি তাই। শুধু না, মানে শুধু দেশের বাইরে সব জায়গাতেই, মানে এটা অন্যরকম, স্টেজের মজাটাই আসলে আলাদা। একদম। আজকে একটা মজার ঘটনা আসলে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের ইউনিট, পুরো ইউনিট বরিশালের, আপনি বরিশালে, এবং বরিশাল নিয়ে আপনার একটা গানও রয়েছে। গানের হিস্ট্রিটা আগে জানতে চাই। বরিশাল আজকে আমার এখানে আসার পরও বেশ বিষয়টা আনন্দের ছিল আমার জন্য, যখন আমি শুনলাম, দেখলাম যে সব এখানে যারা ইউনিটে যারা মানে সহযোদ্ধারা আছে সবাই বরিশালের, মোটামুটি আমি বাদে সবাই বরিশালের। এখন আপাতত আপনিও বরিশালের ধরে নেন। তো যাই হোক, মানে নিজের দেশের লোক পাইলে আসলে বেশি আনন্দ লাগে, সেটাই হয় আর কি। তো বরিশাল গানটা মূলত এটা আমার ইউটিউব চ্যানেলের রিলিজ হয়েছে। এই গানটা আমার বন্ধু আরিফ হোসেন বাবুর, ওরই লেখা এবং সুর করা ছিল। তো আমরা দুজনে পরামর্শ করেছিলাম। ও বেসিক্যালি বরিশাল নিয়ে গবেষণা করে আর কি, ওর বরিশাল নিয়ে বেশ কয়েকটা বইও লেখা আছে, মানে বরিশালের হিস্ট্রি বা কালচার, এগুলো নিয়ে সে মোটামুটি গবেষণা করে। তো ওর সাথে আমি শেয়ার করলাম একদিন যে, বন্ধু, আমাদের বরিশালের তো অনেক কিছুই আছে, কিন্তু বরিশালের আসলে উল্লেখযোগ্য কোনো গান নাই, তো কি করা যায়? ও তখন এই গানটা লিখলো এবং সুর করলো। এবং মানে সত্যি বলতে বরিশালের মানুষ মানে এই গানটা পেয়ে এত বেশি আবেগ আপ্লুত ছিল, মানে নট অনলি দ্যাট, আমি থ্যাঙ্কস দিতে চাই আরিফকে, যে এই গান গাইতে গিয়ে আমি বরিশালের অনেক কিছু জেনেছি, যে বরিশালে এত বিখ্যাত জিনিস আছে। যে আগে যেমন বরিশালের থাকে না, যে বরিশালকে নিয়ে অনেক লঞ্চে উঠে আসছে কি, এই সমস্ত একটা ছিল, কিন্তু বরিশালে যে এত কিছু আছে, অনেক 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 বিখ্যাত মানুষ। এবং আমরা বরিশালের এই গানের আমরা সিকুয়াল বের করবো, চ্যাপ্টার 2 বের করবো, কারণ অনেক কিছু এই গানে আমরা আনতে পারিনি, অনেক কিছু আছে। চ্যাপ্টার 2টা কি খুব শীঘ্রই আসবে? খুব শীঘ্রই আসবে। অলরেডি আমরা বরিশাল যে গানটা, এখানে 5 মিলিয়ন অলরেডি, আসলে ভিউ দিয়ে আসলে জাজমেন্ট করা যাবে না, কারণ এই গানটা মানে বরিশালের যারা আছে, তাদের যারা বরিশালকে ভালোবাসে, আমরা সবার ওয়ালে এই গানটা আছে। এবং যখন বিশেষ করে যখন বিপিএল যখন হয়, তখন এই গানটা সবাই ফেসবুকে শেয়ার করে, মানে অন্যরকম একটা প্রাউড ফিল করে, আমাদের বরিশাল, এইগুলো আমাদের বরিশালে আছে। আমার মনে হয় বরিশালবাসী যারা দর্শকেরা রয়েছে তাদের জন্য এখন এই গানটা আমাদের শুনতেই হবে। ওকে, আমি অল্প একটু করে গাইছি আর কি। কলজালা মানু মোরা নদীর দেশের জানো পোলা বাড়ি বরিশাল, ধানের দেশের মানু মোরা বালাম চাউলে ভরা গোলা বাড়ি বরিশাল। মুখ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল, নে ভাই বরিশাল মগো বরিশাল। মুখ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল, নে ভাই বরিশাল মগো বরিশাল। মুখ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল। আগুল ঝাড়ার রসমঞ্জরি, গৌর নদীর খাড়ি দই, সোমের মজা মগো ইলিশ, সকল ডিহা পাইবে কই। পানারি পাড়ার চাউল ভালো, সুবারি আর না হইল, আশ্রাম আছে ভরা দেবিল ভরা মগো খাল। নে ভাই বরিশাল মগো বরিশাল। মুখ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল, নে ভাই বরিশাল মগো বরিশাল। মুখ দেশে বইয়া গেছে এক্সের নদী খাল। বরিশালবাসীর জন্য এই পুরো গানটা। না আসলে মানে এটা থাকে না যে একটা অন্য মানে বরিশালের দেশপ্রেম আর কি, বরিশাল প্রেম আর কি। হ্যাঁ ভাইয়া, তো এখন পর্যন্ত অসংখ্য গান গেয়েছেন, গান নিয়ে আসলে আর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? গান নিয়ে নিজেকে কোথায় দেখতে চান এখন?
আমি যদি এক কথায় বলি, আমি যা চেয়েছি তার চাইতে অনেক বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং শুকরিয়া করাটাই উচিত। আমি একটা সময় এই এখন যা করছি এটা এক সময় স্বপ্ন ছিল, এটার জন্যই এক সময় পরিশ্রম করেছি, তো আলহামদুলিল্লাহ। তো এই ধারাটাই অব্যাহত রাখতে চাই, ভালো কিছু দিতে দিতেই যেন বিদায় নিতে পারি। এইভাবে বললে আসলে এটা আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। তখন আমাদের মাঝে থাকুন, এভাবে অসংখ্য গান উপহার দিন, তাহলে আমরা ভালো কাজ পেয়ে আসলে বেঁচে থাকার যে আনন্দ সেটা গ্রহণ করতে পারি। সেটাই আসলে আমি চাই, আমার কাজগুলো মানুষ স্মরণ করবে, মনে রাখবে, বলবে যে কাজী শুভ নামে একজন শিল্পী ছিলেন, তার এই গান, এটাই প্রাপ্তি। সামনের দিনগুলোতে প্লেব্যাক করার কোনো ইচ্ছে রয়েছে কি? প্লেব্যাক অলরেডি আমি বেশ কয়েকটা মুভিতে করেছি, তার ভিতরে লালটিপ মুভিতে আমি এবং কণা একটা গান গেয়েছিলাম, সেটা ফুয়াদ ভাইয়ের কম্পোজিশন ছিল। এবং সামনে আরেকটা মুভি আসছে, সেটার নাম হচ্ছে নন্দিনী। তো সেখানে আমার নট অনলি আমার গাওয়া, সেখানে আমার সুর করা বেশ কয়েকটি গানও আছে, খুব শীঘ্রই শ্রোতারা পাবেন। আমরা অপেক্ষা করছি। ছোটবেলা তো অনেক মধুর কাটে প্রত্যেকটা মানুষের, আর আপনি যেহেতু মানে সঙ্গীত নিয়ে ছোটবেলা কাটিয়েছেন, আপনার ছোটবেলাটা ছিল অন্যরকম মধুর। পুরোপুরি সঙ্গীত যদি বলি, সঙ্গীতের ভেতরে ছিলাম, কিন্তু আমি খুব বাউন্ডুলে ছিলাম আর কি। আচ্ছা, দুষ্টু ছিলাম। কিন্তু শিল্পীরা বাউন্ডুলে হয় না, থাকে না, শুরু থেকেই মানে পড়াশোনা টড়াশোনা এগুলোর প্রতি খুব বেশি একটা আগ্রহ ছিল না, কিন্তু স্টুডেন্ট খারাপ ছিলাম না, ভালো ছিলাম স্টুডেন্ট। তো প্রথম দিকে মানে পড়াশোনা করতে যেতাম, স্কুলে গেলেই স্যাররা মারবে, মানে এই পড়া ধরবে, মানে এটা টেনশন। এই কারণে সারাদিন ওই ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এখানে ওই বিভিন্ন রকম দুষ্টামি। এই যে বিশেষ করে বরিশালে একটা সময় আমার কেটেছে, তখন এই বরিশালে খালের মধ্যে আমরা ডুবাডুবি থাকে না, গোসল করা, একদম চোখ লাল না হওয়া পর্যন্ত উঠতাম না, মানে অনেক রকম মজা। এগুলো বলতে গেলে নস্টালজিক হয়ে যেতে হয়। এবং আমি আমার ছোটবেলা মানে আমি ছুটি পেলেই আমার মনে হচ্ছে আমি নানু বাড়িতে যেতাম, এবং সেটা আমার সবচেয়ে প্রিয় জায়গা এখনো পর্যন্ত। ভাইয়া যেহেতু বরিশালের একটা প্রশ্ন করতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা শুনে থাকি বরিশালের মানুষ সাঁতার জানে, এটা কি সত্য যে বরিশালের সবাই সাঁতার জানে? না, বরিশালে যে এক্সের নদী খাল, তো বরিশালে এমন কোনো বাড়ি না, অনেক পুকুর নেই, এমন কোনো বাড়ি নেই আসলে। তো সেজন্য হয়তো বা মানে সাঁতার মানে অটোমেটিক হয়তো শিখেই যায়, রক্তে রয়েছে সাঁতার। যাক, অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, আবারও একটা গেম সেগমেন্টে চলে যায়। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি এখন র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার রাউন্ড, আমি অনেক ঝটপট প্রশ্ন করব, ঝটপট উত্তর দেবেন। প্রথম প্রশ্ন, আপনার স্কুল লাইফের ক্রাশ কে? স্কুল তো প্রাইমারি স্কুল, হাই স্কুল, এটা তো মুশকিল। আপনার যে কোনো একটা স্কুল লাইফের ক্রাশের নাম, মানে প্রাইমারি তো আপনার ক্রাশ ছিল না, মানে স্কুল বলতে এখন বলতে হবে তো, ক্রাশ না, ক্রাশ এই তো মুশকিল, কি মুশকিল, পুরো ফেসে গেলাম। এনিওয়ে, ক্রাশ টাশ ছিল না, মানে থাকে না, দুষ্টামি করতাম আসলে। আচ্ছা, এরকম ক্রাশ টাশ তখন তো একটু বুঝতাম না আসলে, তখন তো এই মানে ভালো লাগার মেয়ে কে ছিল তখনকার সময়? তো ভালো লাগার মেয়ে ছিল না, আমি আসলে আমার এই ভালো লাগা টালো লাগা এগুলো ছিল না, আমি প্রচন্ড মানে বরঞ্চ আমাকে অনেকে ভালোবাসতো, এটা বুঝতাম আমি। পছন্দ করতো, ভালোবাসতো কিনা জানি, পছন্দ করতো, গান টান গায়, এরকম একটা বিষয় ছিল আর কি। কোন ডিস্ট্রিক্টের মেয়ে আপনার ভালো লাগে? এইটা তো আর কঠিন প্রশ্ন, এখন তো রংপুরই বলতে হবে। আপনার ফার্স্ট ইনকাম কত টাকা ছিল? আমার প্রথম স্টেজ শো থেকে আমার ইনকাম ছিল 250 টাকা। ওকে, ইনবক্সে সবথেকে ইন্টারেস্টিং মেসেজ কি আছে? থাকে না, অনেক রকম মেসেজ আসে, কি বলবো। ছুটির দিনে কি করেন? ছুটির দিনে চেষ্টা করি ফ্যামিলিকে সময় দেয়া। বাইক আর গাড়ি? আমি আসলে আমার কাছে মনে হয় যে আমি ফুল ফ্যামিলি নিয়ে রিক্সায় বা এই জাতীয় যানবাহনে চলতে, খোলামেলা হাঁটাহাঁটি, এগুলোতেই পছন্দ করি বেশি। বাইক গাড়ি একটাও না? না, বাইক একবার কিনেছিলাম, সেটা ভয়ে বিক্রি করে দিয়েছি। লুঙ্গি আর হাফ প্যান্ট? লুঙ্গি। আপনার ফেভারিট গান কি? বৃদ্ধাশ্রম। প্রিয় সিঙ্গার কে? উদিত নারায়ণ। আপনার জীবনে মোস্ট ইম্পর্টেন্ট পারসন কে? মোস্ট ইম্পর্টেন্ট বাবা মা। আমরা র্যাপিড ফায়ার শেষ করেছি, আমরা আবারও প্রশ্নে ফেরত যাই। ওকে, জানা বেঁচে গেলাম এবার। ওকে, র্যাপিড ফায়ার রাউন্ড শেষ, এখন আমরা আবারও প্রশ্ন উত্তরে ফিরে আসি। শুরু করতে চাই আবারও একটা গান দিয়ে। ওকে, যে গানটি গাইছি আমরা ডুয়েট গানের কথা বলছিলাম, স্বরলিপির কথা বলছিলাম। স্বরলিপির সাথে এটা আমার একটা ডুয়েট গান ছিল, এটা জাহিদ আকবরের লেখা এবং আমার সুর করা, রাফির কম্পোজিশন ছিল। তোর সাথে সারা নিশে ভিজবো জোছনায়,
চাঁদের আলো পড়বে ঝরে তোর মুখটায়, আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনায়, আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনায়। তোর সাথে ভিজবো অঝোর বৃষ্টিতে, রংধনু খুঁজবো তোর অবুঝ দৃষ্টিতে। তোর সাথে ভিজবো অঝোর বৃষ্টিতে, রংধনু খুঁজবো তোর অবুঝ দৃষ্টিতে। মিলে মিশে দুজনে চল এক হয়ে যাই, আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনায়, আদরে আদরে অন্তরে অন্তরে মিশে রব দুজনায়। চমৎকার। এই গানটা আসলে মূলত আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটা গান। আসলে আমার নিজের গাইতে ভালো লাগে, আমাদেরও শুনতে খুব ভালো লাগে। ভাইয়া তো খুব সুন্দরভাবে আপনার পুরো জীবনটাকে গুছিয়ে রেখেছেন। আপনার বিবাহিত জীবন কেমন কাটছে জানতে চাই, পরিবারে কে কে আছে সেটাও জানতে চাই। আমার এক মেয়ে, ও ক্লাস 4-এ পড়ে, আর ছেলে ও 4 বছর হবে আর কি, খুব শীঘ্রই। এই তো আমাদের 4 জনের পরিবার, আলহামদুলিল্লাহ, হাসি খুশি পরিবার, আলহামদুলিল্লাহ। আমাদের চারপাশে এমন অনেক শিল্পী রয়েছে যাদের গান আমরা শুনি, খুব সুপরিচিত গান, কিন্তু শিল্পী হিসেবে তারা হয়তো তেমনটা সুপরিচিত না। আপনার কাছে কি মনে হয় তাদের নিজস্ব প্রমোশনের ক্ষেত্রে কি কি করা উচিত? অবশ্যই মৌলিক গান করা উচিত। অনেকেরই একটা, আমাদের শিল্পীদের মধ্যে যেটা হয় যে এই মৌলিক গান করার প্রবণতাটা খুব কম। এগুলো যে এই যে অনুরোধের আসর এবং এই যে থাকে না শ্রদ্ধেয় অমুক তমুক, এটা গাওয়ার পাশাপাশি নিজের মৌলিকত্ব থাকতে হবে। যেমন আমি যদি বলি, আমার সন্তান আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর পরে ও বলতে পারবে যে এটা আমার বাবার গান, আমার বাবার গান এটা। কিন্তু যারা শুধুমাত্র কাভার গান গায় তারা কিন্তু এই কথাটা বলতে পারবে না, তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এই কথাটা বলতে পারবে না। এবং একজন শিল্পীর আইডেন্টিটি তার মৌলিক গান, যে এটা আমার গান, আমি এটা দিয়ে পরিচিত। একদম ঠিক। আপনার জীবনের একটা এমন সিক্রেট বলেন যে এখন পর্যন্ত কেউ জানে না। এরকম কোনো সিক্রেট নাই, একটা তো থাকার কথা, একটা দুটো থাকেই সবার সিক্রেট। এরকম কোনো সিক্রেট আমার মনে পড়ছে না। আচ্ছা, একদম কোনো সিক্রেট নেই? না, ম্যাক্সিমামই তো, আমি তো খুব সাদামাটা জীবন যাপন করি, খুব বেশি সিক্রেট নাই। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ ধরেই আবারও আমরা প্রশ্নোত্তর পর্বে ছিলাম, আবারও একটা গেম সেগমেন্টে চলে যাই। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের অ্যাক্টিং রাউন্ডে। এবার অ্যাক্ট করতে হবে আপনাকে। এটা খুব মুশকিল আমার জন্য, আমি কখনো অ্যাক্টিং করতে পারি না। এটা আজকে দেখা যাক, এই 4টার মধ্যে যে কোনো একটা নিন। নিলাম। প্রথম প্রেম সত্যি হয়, তবে সেটা ভুল মানুষের সাথে হয়, ভুল সময়ে হয়। চমৎকার। আরেকটা নিন। আরো আমার স্বাদ আছে, সাধ্য নেই। দামি জিনিসটা দেখি ঠিকই, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। চমৎকার, চমৎকার হয়েছে। থ্যাংক ইউ। এই প্রথম অ্যাক্টিং করলাম এবং মনে হচ্ছে না যে প্রথম। না, আমাকে অনেক সময় বলে যে, মিউজিক ভিডিওতে বলে যে ভাই আপনি করেন ক্যারেক্টারটা। আমি বলি যে না, এটা এই জিনিসটা আমার দ্বারা কখনো সম্ভব না। তবে হ্যাঁ, আমি 2টো নাটকে অভিনয় করেছিলাম এবং সেটা খুব মজার একটা বিষয় ছিল যে এর মধ্যে একটা ছিল আমি একজন কয়েদি ছিলাম। আমার জন্য বেশ টাফ ছিল, যদিও আমাকে বলা হয়েছিল যে ভাই আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করেন। আমিও সেখানে একজন
মানে মজার বিষয়, নাটকটার নাম ছিল লাল দালান, এবং সেখানে আমি সেখানে কয়েদি জেলে ঢুকি, সেটার কারণ হচ্ছে আমি কপিরাইট মামলা খেয়েছি। যেটা আমাদের এখন এই মিউজিক ইন্ডাস্ট্রিতে বা এইটা খুব আলোচিত একটা বিষয়, যে কপিরাইট ইস্যু। তো সেরকম একটা ঝামেলায় আমি জেলখানাতে যাই, এবং সেখানে অন্যান্য কয়েদিদের সাথে আমি মিশে আমি আমার রোলটা পালন করি। আচ্ছা, বেশ টাফ ছিল নিশ্চয়ই। ভাইয়া আজ এসেছেন, খুব ভালো লাগলো, একটা দীর্ঘ সময়ের আলাপ আলোচনা হলো, অনেক গান আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে পেরেছি। কেমন লাগলো আজ আমাদের এখানে? আমার কাছে বেশ ভালোই লাগলো, মানে আমার কাছে মনেই হয়নি যে আমি কোনো ইন্টারভিউতে আছি, নর্মাল আলাপ আলোচনাই করছি। বিশেষ করে এখানে যারা টিম মেম্বাররা যারা আছে সবাই তো একদম আন্তরিক সবাই, এবং আমার দেশি মানুষ, সবাই বরিশালের মানুষ। সো এটা আরও বেশি ভালো লেগেছে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু ফ্ল্যাশ টক। মানে বেশ আইডিয়াটা বেশ খুব খুব ভালো একটা আইডিয়া, এবং এটার জন্য আমার অনেক অনেক বেশি শুভকামনা থাকবে, এটা অনেক দূর যাক। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা শেষ করব একটা গান শুনতে শুনতে, তার আগে আমার ভিউয়ার্স যারা আছে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ভিউয়ার্স, ফ্ল্যাশ টক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী আয়োজনে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এবারে গান শুনবো, কোন গান শুনবো? ওকে, আচ্ছা, যেহেতু একটা গান রিকোয়েস্ট ছিল, সোনার ময়না, এটা সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হে দিনহীন মোর সিদে কয়, মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোরালয়, হে দিনহীন মোর সিদে কয়, মাটির বাসন ভাঙ্গা গেলে মনরে আর কি জোরালয়, দয়াল চাইলে লইব জোড়া, মুর্শিদ চাইলে লইব জোড়া, এমন দয়াল কে আছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। থ্যাংক ইউ।